ওয়েলকাম টু দ্য ঢাকা সিটি কলেজ অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো সবাই। আমিও তো ভালো আছি। আজকে আমি তোমাদেরকে কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং নিয়ে একটি ক্লাস দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে কর্পোরেট কম্পেনসেশনাল প্ল্যানিং। আসলে যে কর্পোরেট কম্পেনসেশনাল প্ল্যানিংটা গুলো কি কি, এই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করতে চাচ্ছি। আলোচনার প্রথমেই যে আমার কন্টেন্ট গুলো আছে, যার যার মোবাইল বা ল্যাপটপ যাই থাক না কেন সবাই মিউট করে দাও, পার্সোনালি মিউট করে দাও। কারণ ইউ আর দ্য স্টুডেন্ট অফ মাস্টার্স বা এমবিএ লেভেল। আই থিঙ্ক ইউ হ্যাভ টু নলেজ অ্যাবাউট দ্য সিচুয়েশনস। আমি বলতে চাই না, বিকজ ইউ আর দ্য স্টুডেন্ট অফ মাস্টার্স লেভেল। You have some ethics and no rules and regulation to continue the classes. Dear Shikha, dear student, listen to me. Now I want to start marginal tax rate, lecture for marginal tax rate, characteristic of marginal tax, average tax rate, effective tax rate, capital gain tax, foreign, state and local corporate tax, এবং কিছু ফর্মুলা দেওয়া আছে এবং প্রবলেম সলভ করা আছে। আমি ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার অফ মার্জিনাল ট্যাক্স রেট। What is marginal tax rate? I know, actually I already know from honors level. Honors level এ কিন্তু মার্জিনাল শব্দটা আমি জানতে পেরেছি যে কি ম্যাক্সিমাম না, অতিরিক্ত এক একক উৎপাদনের ফলে যে ব্যয়টা ক্রিয়েট হয়। অতিরিক্ত এক একক উৎপাদনের ফলে যে ব্যয়টা ক্রিয়েট হয় সেটা হচ্ছে মার্জিনাল কস্ট। এটা কিন্তু আমরা শিখেছি। সাপোজ আমি 1000 ইউনিট প্রডিউস করি, মানে 1000 একক আমি উৎপাদন করি, আমার খরচ হয় হচ্ছে 1 লাখ টাকা। 1 লাখ টাকা। এখন আমি 1001 ইউনিট তৈরি করলাম, সেক্ষেত্রে আমার আরো হচ্ছে 50 টাকা বৃদ্ধি পেয়েছে, মানে 1,50,000 টাকা ব্যয় হয়েছে। তার মানে আমি অতিরিক্ত কত একক করেছি? অতিরিক্ত 1 একক করেছি। কত ব্যয় হয়েছে? 50 টাকা ব্যয় হয়েছে। ইন দিস কেস is none of marginal cost, but now I want to say here marginal tax rate. marginal tax rate কি? সাপোজ আমি বলি তুমি 4,01,000 টাকা আয় করেছো বা 4,01,000 টাকা আয় করেছো। তুমি জানো 4,01,000 টাকা তোমার আয় হয়েছে। নাও তোমাকে কনসিডার করতে হবে কি, যে 4 লাখ টাকা যখন তুমি ইনকামের ট্যাক্স লাইবিলিটি যাবা, তখন 3 লাখ টাকা পর্যন্ত ফ্রি পাওয়া, ফ্রি, যে ট্যাক্স ফ্রি। নেক্সট কত? 1 লাখ টাকা। তাহলে 1 লাখ টাকার জন্য তোমাকে দিতে হচ্ছে 5%, মানে কি 1 লাখ টাকার 5% মানে 5,000 টাকা। আর আছে কত? আর আছে হচ্ছে আমার কত? আমি বলেছি 10,000 টাকা। প্লিজ নো টক মোর। আমি যেটা বলছি যে রিমেইন আছে কত? রিমেইন কত আছে? রিমেইন কত আছে? রিমেইন আছে হচ্ছে, রিমেইন হচ্ছে 10,000 টাকা। 10%, তার 10,000 টাকা 10% হচ্ছে 1,000। তাহলে তোমাকে ট্যাক্স গুনতে হচ্ছে 5,000 and 1,000, 6,000 টাকা। You have to pay to the government 6,000 টাকা for earning 4 lakh 10,000. In this case you have to consider কি, দেখো 1 লাখ টাকার জন্য তুমি দিছো 5% বা 1000, অতিরিক্ত কত দিয়েছো? 10,000 টাকা। এই 10,000 এর জন্য কি দিয়েছো? কত? কত? 1,000 টাকা। আমি এখানে বলতে চাচ্ছি একটা কথা তোমাদের বোঝা উচিত। আমি বলতে চাচ্ছি কি, আমি বলতে চাচ্ছি যে এই যে অতিরিক্ত টাকা দিয়েছো, এই অতিরিক্ত টাকা হচ্ছে মার্জিনাল ট্যাক্স। আর এই যে রেট দিয়েছো, কত রেট? 10%, তার নাম হচ্ছে মার্জিনাল ট্যাক্স রেট। আমি আরো একটু সহজ করে বোঝাচ্ছি। তুমি যদি 4,01,000 টাকা আয় করো, 4,01,000 টাকা আয় করো, 3 লাখ টাকা পর্যন্ত তোমার ট্যাক্স ফ্রি।
আর 1,01,000 টাকা, 1 লাখ টাকার জন্য 5%-এ 5,000 টাকা, আর 1 টাকার জন্য দিচ্ছ কত? 1 টাকার জন্য হচ্ছে দিচ্ছ 10 পয়সা, তাহলে তোমার ট্যাক্স লাইবিলিটি হচ্ছে কত? 5,10,000 প্রিয় শিক্ষার্থীরা, অতিরিক্ত 1 টাকার জন্য যে ট্যাক্সটা দিয়েছ সেটা হচ্ছে মার্জিনাল ট্যাক্স। অতিরিক্ত 1 টাকার জন্য যে রেট হয়েছে 5% থেকে কত হয়েছে? 10%। এই যে 10% যে মার্জিনাল ট্যাক্স রেট, প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা এটা ক্লিয়ার করতে পেরেছি যে অতিরিক্ত 1 টাকার জন্য যে ট্যাক্স দিতে হয় তাকে বলা হয় মার্জিনাল ট্যাক্স, আর যে রেটটা হয় সেটা হচ্ছে মার্জিনাল ট্যাক্স রেট। এখানে মার্জিনাল ট্যাক্স রেট ইজ দ্য ট্যাক্স রেট at which tax is incurred on additional amount of income. The method of taxation now a progressive taxation. এই যে ট্যাক্সেশনটা সিস্টেম, এটা হচ্ছে প্রগ্রেসিভ ট্যাক্সেশন। এগুলো আমি সব বলে ফেলেছি। কি একটা কথা, এইটা আনুপাতিক না, প্রগ্রেসিভ। কারণ কর যত বাড়বে, আয় যত বাড়বে, ট্যাক্স তত বাড়বে। কর যত বাড়বে, আয় তত বাড়বে। আমি জানি আমার যদি 10 লাখ টাকা আয় হয়, 10 লাখ টাকা আয় হয়, চিন্তা করো 10 লাখ আয় টাকা হয়েছে, 10 লাখের মধ্যে 3 লাখ ফ্রি। প্রথম 3 লাখে কত? 1 লাখে কত? 5%, 5,000 টাকা। তারপরে কি 3 লাখে 10%, 30,000 টাকা। এরপরে দেখো 3 লাখ ফ্রি, 1 লাখ আর 3 লাখ কত হলো? 4 লাখ। নেক্সট 4 লাখে হচ্ছে 15%, 4 পূরণ কত? 60, 60, 30, 90 আর হচ্ছে 5, 95,000 টাকা তোমাকে ট্যাক্স দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, অতিরিক্ত 1 একক বা অতিরিক্ত 1 টাকা আয়ের জন্য অতিরিক্ত যে পরিমাণ ট্যাক্স দিতে হয় তাকে বলা হয় মার্জিনাল ট্যাক্স, আর যে রেটটা হয় সেটা হচ্ছে মার্জিনাল ট্যাক্স রেট। আমি কি আরো উদাহরণ বলবো? আরো উদাহরণ বলে দিচ্ছি যে আমার আয় হচ্ছে 4,01,000 টাকা। আমার আয় কত? 4,01,000 টাকা। আমার আয় কত? 4,01,000 টাকা। 3 লাখ টাকা পর্যন্ত ফ্রি, আর বাকি থাকে কত? 1,01,000 টাকা। 1 লাখের উপরে 5% কত? 5,000 টাকা। 1 টাকার উপরে 10%। নেক্সট ওই যে স্লট চেঞ্জ হয়ে গেছে, 1 টাকার জন্য 10%, 10 পয়সা। তাহলে দেখো অতিরিক্ত 1 টাকা আয় করেছি, ওই যে 1 লাখ টাকার উপরে 1 টাকা আয়, অতিরিক্ত 1 টাকা আয়ের জন্য যে পরিমাণ ট্যাক্স দিয়েছি কত? 10 পয়সা। 10 পয়সা হচ্ছে মার্জিনাল ট্যাক্স, আর রেট কত? 10%। এটা হচ্ছে মার্জিনাল ট্যাক্স রেট। দিস ইজ দ্য কি নন অফ মার্জিনাল ট্যাক্স রেট। ইট ইজ ওয়ান কাইন্ড অফ প্রোগ্রেসিভ ট্যাক্সেশন ইন আওয়ার কান্ট্রি, বিকজ ট্যাক্স ইনকাম হায়ার, ট্যাক্স হায়ার, ইনকাম লোয়ার, ট্যাক্স লোয়ার। বাট একটা নির্দিষ্ট সময় শেষে আমার দেশে ট্যাক্স ফ্ল্যাট করে দেওয়া হয়। তুমি জানো যে 25% এভাবে সব 25%। আমরা জানি প্রথমে হচ্ছে 5%, প্রথমে হচ্ছে আমাদের কি 5, 1 লাখ টাকায় 5, 10, 15, 20 এবং 25 হচ্ছে সকলের জন্য সমান। বাট আমাদের কিন্তু সারচার্জ বলে কিছু কথা আছে, যে নিট অ্যাসেট যদি 2 কোটি টাকার উপরে হয় এই ট্যাক্স দিতে হবে। এগুলো তোমরা হয়তো জেনেছো, ইন্টারমিডিয়েট অনার্সে জেনেছো, অনার্সের ট্যাক্সে এগুলো সব জেনেছো। তারপরেও আমি তোমাকে সারচার্জটা পরবর্তী ক্লাসে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি অনেকে এটা বিশ্বাস করে মার্জিনাল ট্যাক্স হচ্ছে মোস্ট ইকুইভ্যালেন্ট মেথড অফ ট্যাক্সেশন, সবচেয়ে কি উন্নত পন্থা। এটা অনেকের মনে চিন্তা। একজন ইনভেস্টর কিন্তু সেটা হবে না। একজন ইথিক্যাল পারসন, একজন হিউম্যান বিং, অ্যাজ এ হিউম্যান বিং চিন্তা করে যে যার আয় বেশি তার ট্যাক্স বেশি, যার আয় কম তার ট্যাক্স কম। বাট একজন ইনভেস্টর কিন্তু চিন্তা করে না। ইনভেস্টর চিন্তা করে আমি আয় বেশি করলে আমি ট্যাক্স বেশি দিব, তাহলে আমি আয় করব না, যা আমি আয় করব না। এই যে অনেক চিন্তা নিরুৎসাহিত করে, এগুলো নিরুৎসাহিত করার সময় মার্জিনাল ট্যাক্স যদিও এটা উন্নত একটা পদ্ধতি, বাট অনেক সময় এটাকে ইনভেস্টরদেরকে নিরুৎসাহিত করে যে আমি কেন উৎপাদনে যাব, তাই না? আমি কেন আয় করব, আয় করে ট্যাক্স দিতে হচ্ছে, সো আমি আর আয় করব না। এই কথাও আসতে পারে। মার্জিনাল ট্যাক্স এর ইকুয়াল টু চেঞ্জ ইন ট্যাক্স পেইড, চেঞ্জ ইন ইনকাম ইনটু 100, এভাবে করতে হয়। মার্জিনাল ট্যাক্স এর আমি কি বলেছি? আমি কিন্তু সব কথাগুলো বলে ফেলেছি। দেখো চেঞ্জ ইন ট্যাক্স রেট মানে অতিরিক্ত এক একক আয়ের ফলে টাকা চেঞ্জ হয়ে গেছে। দেখো 1 লাখ, 4,01,000, 3 লাখ ফ্রি, 1 লাখে 5%, 1 টাকায় কত পার্সেন্ট? 10%। তার মানে কি চেঞ্জ ইন ট্যাক্স রেট, আয় বাড়ছে কি
তোমার ট্যাক্সও বেড়ে যাচ্ছে, আয় কমছে, তোমার ট্যাক্সও কমে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এটা চেঞ্জ হচ্ছে কি আয়ের উপর ডিপেন্ডেন্ট, ইনকামের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে কি এই মার্জিনাল ট্যাক্স। ইমপ্লিমেন্টেশন অফ ক্যাপাবিলিটি পলিসি, ক্ষমতা, এখানে কি কার কত ক্ষমতা, মানে যার আয় বেশি তার ট্যাক্স বেশি, যার ক্যাপাসিটি বেশি তার ট্যাক্স বেশি। প্রিয় শিক্ষার্থীরা, এই কথাটা এখানে উল্লেখ করা হচ্ছে যে হু আর দা ইনকাম মোর is more, tax is more. Income low, tax is low. That means হচ্ছে ক্যাপাসিটি, ক্ষমতা, দক্ষতা, উপার্জন ক্ষমতা অনুযায়ী ট্যাক্সকে তোমাকে পে করতে হবে। এখানে কিন্তু এই বিষয়টা পরিপূর্ণভাবে উল্লেখ করেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় আমি তোমাদের সামনে বিষয়টা উপস্থাপন করতে পেরেছি। প্রপার ডিস্ট্রিবিউশন অফ অ্যাসেট, অনেকে বলছি ইকোনমিস্ট এবং অনেক বিখ্যাত বিখ্যাতীরা বলতেছে এটা একটা কি প্রপার ইউটিলাইজেশন অফ অ্যাসেট, অ্যাসেটের প্রপার ইউটিলাইজেশনের একটি পদ্ধতি। কারণ হচ্ছে এটা যার আয় বেশি তার ট্যাক্স বেশি, যার আয় কম তার ট্যাক্স কম। সো প্রপার ইউটিলাইজেশন অফ অ্যাসেট ইন আওয়ার কি মার্জিনাল লেভেল পিপলস এন্ড হাই লেভেল পিপলস, মিড লেভেল পিপলস, সব ক্ষেত্রে মার্জিনাল লেভেলের পিপলের ট্যাক্স দিতে হচ্ছে না, মিড লেভেলে একটু আয় হচ্ছে ট্যাক্স একটু দিবে, অল্প দিবে, আর বেশি ট্যাক্স হচ্ছে বেশি আয় হচ্ছে বেশি ট্যাক্স দিবে। প্রিয় শিক্ষার্থীরা, এটা অনেকে বলেছে, কিন্তু ইনভেস্টর সাইড, ইনভেস্টর কিন্তু নিরুৎসাহিত হচ্ছে। ইনভেস্টর নিরুৎসাহিত হচ্ছে, আমি আয় করছি, আমি সব টাকা ট্যাক্স দিচ্ছি, আমি বেশি আয় করছি বেশি ট্যাক্স দিচ্ছি। সো এই যে একটা প্রবলেম, এটা কিন্তু ক্রিয়েট হয়। প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু ক্রিয়েট হচ্ছে ডে টু ডে, যে ইনভেস্টররা কিন্তু নিরুৎসাহিত হচ্ছে। ইনভেস্টর নিরুৎসাহিত হচ্ছে যে সে ইনভেস্ট করছে, রিস্ক দিচ্ছে, হাই রিস্ক নিচ্ছে, হাই রিস্ক নিয়ে সে কি প্রফিট আর্ন করছে, কিন্তু বাট তার ক্ষেত্রে কোনো রিলিফ করা হচ্ছে না, তার ক্ষেত্রে ট্যাক্স দিতে হচ্ছে না। এর জন্য ইনভেস্টর কি হচ্ছে ইনভেস্টর কিন্তু নিরুৎসাহিত হচ্ছে। ফর দিস রিজন, এই জন্য আমাদের ট্যাক্স অথরিটি এনবিআর তার বিভিন্ন ফিনান্সিয়াল অ্যাক্ট এবং এসআরওতে এবং অর্ডিন্যান্সে বিভিন্ন কথা বলেছে। আমি যদি বলি যে কি বলা হয় 1998-এ ট্যাক্স কি কোথায় কোথায় পুরোপুরি হলিডে করে দিয়েছে, 2 ইয়ার, কোথায় কোথায় 3 ইয়ার 4 ইয়ার। আমি যদি ইপিজেড এর কথা বলি, ইপিজেড তুমি জানো সাভার, চিটাগংয়ে, তারপর হচ্ছে কুমিল্লা, তারপর হচ্ছে যশোরে, এই যে বিভিন্ন স্থানে বলেছে এখানে যদি তুমি ইনভেস্ট করো তাহলে ফার্স্ট 2 ইয়ার ট্যাক্স দিতেই হবে না। তুমি যদি ওখানে ইন্ডাস্ট্রি করো ফার্স্ট 2 ইয়ার তোমাকে ট্যাক্স দিতে হবে না, সেকেন্ড থার্ড ইয়ারে 50% ট্যাক্স দিতে হবে, ফোর্থ এবং ফিফথ ইয়ারে কি বলা হয়েছে 25% ট্যাক্স দিবে। এই যে বিষয়টা, এই বিষয়টা তোমাকে 100 টাকা আয় করেছে নো ট্যাক্স ফার্স্ট সেকেন্ড ইয়ার, 100 টাকা আয় করেছো তোমাকে দেওয়া উচিত কি 100 টাকার উপরে ট্যাক্স, নো 50 টাকার উপরে ট্যাক্স দিবে। এরপরে ফোর্থ এবং ফিফথ ইয়ারে কি বলছে, ফিফথ ইয়ারে বলেছে যে তোমার 100 টাকায় হচ্ছে 25% টাকার উপরে ট্যাক্স দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, কতটা কি আমাদের কাছে গুরুত্বপূর্ণ না? এরপরে শুধু এখানেই ক্ষান্ত না, 145 146 এ ট্যাক্স অ্যাভয়েডেন্সের কথা বলেছে, দ্বৈত কর হার মওকুফ করতে বলেছে, অনেক কিছুই বলেছে ট্যাক্সের। এখানে আমি মার্জিনাল ট্যাক্স সম্বন্ধে তোমাদেরকে একটু আলোচনা করলাম যে মার্জিনাল ট্যাক্সটা আসলে খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, মার্জিনাল ট্যাক্স নিয়ে আলোচনা করলে একটা কথা মনে রাখতে হবে যে অতিরিক্ত এক একক আয়ের ফলে অতিরিক্ত যে টাকা দিচ্ছি ট্যাক্স দিচ্ছি সেটা হচ্ছে মার্জিনাল ট্যাক্স। প্রিয় শিক্ষার্থীরা, এরপর হচ্ছে এভারেজ ট্যাক্স। আমি কি তোমাদেরকে ক্লিয়ার করতে পারছি? একজন অ্যান্সার দাও। ওকে, এখন আমি এভারেজ ট্যাক্সে আলোচনা করছি। এভারেজ ট্যাক্স রেট ইজ দা টোটাল অ্যামাউন্ট অফ ডিভিডেন্ড বাই টোটাল ইনকাম, মানে আমাদের যে ট্যাক্স ডিভিডেন্ড আছে সেটাকে টোটাল ইনকাম দিয়ে ভাগ দিলে এভারেজ ট্যাক্স বের হয়ে যায়। তবে এভারেজ ট্যাক্স সম্বন্ধে আমি একটু বলি, সেটা হচ্ছে বর্তমান এবং বিলম্বিত করের বর্তমান মূল্য, বর্তমান ও বিলম্বিত করের বর্তমান মূল্যকে করযোগ্য আয় দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বাংলায় কি, যে বর্তমান এবং বিলম্বিত করের বর্তমান মূল্য। দ্যাট মিনস একে কি করবে, করযোগ্য আয় দ্বারা যখন তুমি ভাগ করে দিবা তখন তোমার গড় আয় বের হয়ে যাবে। দেখো ট্যাক্স, টোটাল ট্যাক্স লায়াবিলিটি ডিভাইড বাই টোটাল ট্যাক্সেবল ইনকাম। আমি একটু বলি, তুমি 4 লাখ, ওই যে আমি একই জায়গায় যাচ্ছি, 4 লাখ ধরো টাকা আয় করেছো, এখন 4 লাখ টাকা আয় ফলে তোমার ট্যাক্স আছে 5,000 টাকা, কারণ 3 লাখ টাকা ফ্রি, 1 লাখ টাকার জন্য 5,000 টাকা, 5,000 টাকা তোমার টোটাল লায়াবিলিটি কত
5,000। টোটাল ট্যাক্সেবল ইনকাম কত? 4 লাখ। এই যে ট্যাক্স 5,000 কে যদি 4 লাখ টাকা দিয়ে ভাগ দেওয়া যায় তখন তাকে বলা হয় কি? তখন তাকে বলা হয় আমার এভারেজ রেট অফ রিটার্ন। প্রিয় শিক্ষার্থীরা, আমি মনে হয় তোমাদেরকে এটা ক্লিয়ার করতে পেরেছি। কিছুই না, কি এভারেজ রিটার্ন হচ্ছে টোটাল ট্যাক্স লায়াবিলিটি ডিভাইড বাই টোটাল ট্যাক্সেবল ইনকাম। 10 লাখ টাকা আয় করেছে, 10,000 টাকা ট্যাক্স দিছে, 10,000 টাকা ডিভাইড বাই 10 লাখ ইনটু কত? 100, যা আসবে এভারেজ ট্যাক্স রেট। প্রিয় শিক্ষার্থীরা, আমি মনে হয় তোমাদেরকে এটা ক্লিয়ার করতে পেরেছি। এখন হচ্ছে কি ইফেক্টিভ ট্যাক্স রেট। The effective tax rate is the average tax rate paid by the individual or corporation. Effective tax rate for for individual is average rate at which their earned income such as wages, other revenue, stock এগুলো। তা আমি এখন তোমাদের সামনে যেটা বলতে চাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, সেটা তোমরা বোঝা উচিত। বাংলায় বর্তমান করদায় এবং ভবিষ্যতীয় পদীয় করদায় যে যোগফলকে কর পূর্ব নিট আয় দ্বারা ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে ইফেক্টিভ ট্যাক্স। কি কি হচ্ছে এখানে দেখো তো, কি কি আসতেছে প্রিয় শিক্ষার্থীরা, কি আসতেছে তোমরা একটু মন দিয়ে শোনো। কি আসতেছে একটু মন দিয়ে শোনো, আবারও বলছি, কি বর্তমান করদায় ও ভবিষ্যৎ পদীয় করের যোগফল। বর্তমান করদায় এবং ভবিষ্যৎ পদীয় করের যোগফলকে যখন কর পূর্ব নিট আয় দ্বারা ভাগ করবে যেটা আসবে সেটা হচ্ছে কি আমার ইফেক্টিভ ট্যাক্স রেট। আমি কি ক্লিয়ার করতে পারছি শিক্ষার্থীরা? একজন বলো, ক্লিয়ার হয়েছে? বাবা কি বলছি? বর্তমান করদায় এবং ভবিষ্যৎ করদায়কে যখন কি করবা তুমি নিট কর আয় দিয়ে ভাগ করে দিবা, নিট মানে আয় যেটা করবাদ নিট আয়, হ্যাঁ, এতে ভাগ করে দিলে তুমি কি যাবে তোমার effective tax rate. Effective tax is current year taxes net income divided by the net current year taxes এবং divided by net income into 100, সব ক্ষেত্রে 100 দিয়ে প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেট ক্যাপিটাল গেইন এই কথাটা আমরা কিন্তু বারবার বলে আসতেছি যে তোমরা জানো ক্যাপিটাল গেইনটা কি। সাধারণত ক্যাপিটাল গেইনকে বলা হয় অ্যাসেট যখন আমরা সেল করি, সেই অ্যাসেটের আমাদের যদি কস্ট প্রাইস চেয়ে সেল ভ্যালু বেশি হয়ে যায়, কিন্তু এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্টটা হচ্ছে এখানে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কি ইম্পর্টেন্ট। ক্যাপিটাল গেইন তো আমরা জানি মূলধন আয় বহুত আগে শিখেছি। ইনকাম ট্যাক্সের কি একটা ফ্যাক্ট আছে। ইনকাম ট্যাক্স বলেছে যে তুমি যে অ্যাসেট কিনেছো সেই অ্যাসেটের ডেপ্রিসিয়েশন অ্যাজ পার আইটিও। ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে যে ডেপ্রিসিয়েশন অ্যালাউ করেছে, মানে তুমি কি আর ইউ কনসিডার অ্যাবাউট দিস? তুমি কি এই যে ট্যাক্সটা ক্যালকুলেশন করেছো, এই ক্যালকুলেশনের ক্ষেত্রে তুমি অবচয় ভাতাটাকে বিবেচনা করেছো? এটা বলবে অবচয় ভাতা কি, এটা অবচয় তুমি যেটা নির্ধারণ করবে সেটা কিন্তু বিবেচনার বিষয় না প্রিয় শিক্ষার্থীরা। কারণ হচ্ছে সরকার তার একটা চার্ট ধার্য করেছে কোন অ্যাসেটের উপরে কি পরিমাণ ট্যাক্স, কি পরিমাণ ডেপ্রিসিয়েশন ধার্য করবে। এটাও আমার কাছে শীট দেওয়া আছে, আমি এই দেখবো যে পর্যায়ক্রমে কোন অ্যাসেটের প্রতি কোনটা আসছে তুমি জানতে পারবে। সেইটা বিবেচনা করা হয়েছে নাকি। এখন তুমি 1 লাখ টাকা একটা অ্যাসেট কিনেছো, তুমি সেটা 1,20,000 বিক্রি করেছো, তাহলে বেসিক্যালি ক্যাপিটাল গেইন কত হয়েছে? কত? 20,000 টাকা। বাট যদি তুমি 2 ইয়ার ইউজ করো তাহলে দেখবে তোমার ক্যাপিটাল গেইন কিন্তু কিছুই নেই। কারণ 1 লাখ টাকার প্রথম বছর 10% ধরো 10,000 টাকা, সেকেন্ড 10 বছর কত? 10,000 টাকা। তাহলে তুমি দেখো 20,000 টাকা ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স। তার মানে কি বেসিক্যালি তোমার অ্যাসেটে কিন্তু আরো বেশি লাভ হয়েছে। কি লাভ হয়েছে? 1 লাখ কিনেছো, ডেপ্রিসিয়েশন 10,000 বাদ দাও 90,000, 1 লাখ কিনে 90,000, এরপরে 10,000 বাদ দাও কত? 80,000। 80,000 এর অ্যাসেট বিক্রি করেছো কত? 1,20,000 টাকা। তাহলে ক্যাপিটাল গেইন কত? ক্যাপিটাল গেইন হচ্ছে 40,000 টাকা। কেন আইটিও এটাকে বিবেচনা করতে বলছে? কারণ হচ্ছে তুমি যদি ডেপ্রিসিয়েশন বিবেচনা না করো তাহলে তুমি ক্যাপিটাল গেইন কম দেখা শো হবে, আর ক্যাপিটাল গেইন কম শো হলে তোমার কি ট্যাক্স কম হবে। সরকারের পলিসি হচ্ছে অবশ্যই you have to consider depreciation allowance to the determinant of capital gain. এটা প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে এটা বিবেচনা করতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু ভালো কিছু করতে পারবে না।
আমি কি বোঝাতে পারছি? আমি আরো কিছু বোঝাতে যাচ্ছি, সেটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে ক্যাপিটাল গেইন আমি শেষ করেছি। তারপরে বলি ক্যাপিটাল গেইন রিফার টু প্রফিট দ্যাট রেজাল্ট ফ্রম এ সেল অফ ক্যাপিটাল অ্যাসেট সাচ এজ স্টক, বলেছি মনে হয়, স্টক, বন্ড, রিয়েল এস্টেট, where the sale price exceeds the purchase price. The gain is the difference between a higher selling price and lower purchasing price. Higher selling price হবে, lower কি selling price হবে, তবেই নাকি আমাদের কি হবে ক্যাপিটাল গেইনটা বিবেচনা করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি ক্লিয়ার করতে পেরেছি? এরপরে যাও তুমি, এরপরে যাও, ক্যাপিটাল গেইন হয়ে গেল। ক্যাপিটাল গেইন ট্যাক্স আমি বলেছি যে আমরা জানি যে ট্যাক্সের বিভিন্ন স্লটে আমরা দেখেছি যে আমাদের 7 সেকশনের মধ্যে ক্যাপিটাল গেইন ইজ এ ওয়ান কাইন্ড অফ সেকশন, যদিও এখন 10 সেকশন হিসেবে বলা হয়। 10 সেক্টর, যে ইনকাম ফ্রম স্যালারি, সিকিউরিটি, হাউস প্রপার্টি, বিজনেস অ্যান্ড প্রফেশন, এগ্রিকালচার, ক্যাপিটাল গেইনস, আদার, তারপরে হচ্ছে কি ইনকাম ফ্রম স্পাউস, ইনকাম ফ্রম মাইনর চাইল্ড, ইনকাম ফ্রম ফরেন রেমিটেন্স। এই এখন বর্তমান ট্যাক্স আইনে এই তিনটাকে আরো বাড়িয়ে দিয়েছে, 10 সেক্টর হিসাবে বিবেচনা করেছে। ক্যাপিটাল গেইন কিন্তু সেক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তাহলে ক্যাপিটাল গেইন কেন? ক্যাপিটাল গেইনকে অবশ্যই পজিটিভ ডিফারেন্স বিটুইন দ্য সেল প্রাইস অফ অ্যাসেট, যদি কোনো পজিটিভ আসে তবেই কি হবে, অবশ্যই ট্যাক্স বিবেচনা করা হবে। এখন তোমার এখানে নেগেটিভ আসলো, সাপোজ লস আসলো, ক্যাপিটাল অ্যাসেট ক্ষেত্রে লস আসলো, তাহলে তুমি কি করবে? তাহলে তোমাকে অবশ্যই নেক্সট 6 ইয়ার পর্যন্ত এই লসটাকে ক্যারি ফরওয়ার্ড করতে হবে। নেক্সট 6 ইয়ারের মধ্যে যদি কোনো প্রফিট গেইন হয় বা প্রফিট হয় বা ক্যাপিটাল গেইন হয়, দেন ইউ হ্যাভ টু কি ক্যারি ফরওয়ার্ড কি উইদিন 6 ইয়ার। 6 ইয়ারের মধ্যে তোমাকে ডেফার্ড করতে হবে বা ক্যারি ফরওয়ার্ড করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এটা তোমাদের সামনে তুলে ধরেছি, আশা করি বোঝার চেষ্টা করেছো বা বুঝেছো। এরপরে যেটা আসতেছে ফরেন কি ট্যাক্স ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, আমি আগেই বলছি ফরেন ট্যাক্স ক্রেডিট রিলেটেড টু দা কি ডাবল ট্যাক্সেশনস, দ্বৈত কর। দ্বৈত কর কি? এক কথায় বুঝাবো, এক কথায়, জাস্ট এক কথায়। এক কথা হচ্ছে বাংলাদেশে দিয়ে, আর এই বাংলাদেশে হচ্ছে আমি একজন স্যালারি হোল্ডার, জানো তুমি সিটি কলেজে চাকরি করি, সিটি কলেজ আমাকে বেতন দেয়, সেই বেতন হয়তো কিছু সেভ করে আমি একটা স্কয়ার কোম্পানির শেয়ার কিনলাম। দেখো, নো টক প্লিজ। বাবা, যার যার কথা হবে সে পার্সোনালি যদি মিউট করে দাও, এটা কিন্তু বেস্ট হবে। আমি পার্সোনালি মিউট চাচ্ছি। তো আমি যেটা হচ্ছে কি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শুনো, যে আমি স্কয়ার থেকে একটা ডিভিডেন্ড শেয়ার কিনছি, সেই স্কয়ার থেকে আমি প্রফিট পাইলাম, সেই প্রফিটের উপরেও তো আমাকে ট্যাক্স দিতে হচ্ছে। কিন্তু দেখো, স্কয়ার কোম্পানি যখন তার নিট লাভ করেছে, নিট লাভ নির্ধারণ করেছে বা ট্যাক্সেবল ইনকাম করেছে, তখন কিন্তু সে ট্যাক্স ধার্য করে, ট্যাক্স বাদ দিয়ে কি এই ডিভিডেন্ডটা ধার্য করছে। তাহলে কেমন বলো, কেমন হয়? আমার ট্যাক্স দিয়েছে, আমার কি স্কয়ার কোম্পানি দিয়েছে যে ডিভিডেন্ডের উপরে, আমাকেও সেই কি এর উপরে ট্যাক্স দিতে হচ্ছে, কি ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি শুধু একটু বলতে চাচ্ছি যে এই কথাটাই বলতে চাচ্ছি যে একই ব্যক্তি যে আর্নিং করছে, সেই আর্নকে যদি পূর্বে ট্যাক্স দিয়ে থাকে, সেই ট্যাক্সটাকে মওকুফ করার জন্য ট্যাক্স ক্রেডিট। এই ক্ষেত্রে ফরেন হয়, ফরেন হয় বাংলাদেশে একটা ব্যক্তি, এখন তুমি জানো গ্লোবালাইজেশনের যুগে বা এই মানে পৃথিবীতে, এই বর্তমান এই পৃথিবীতে বাংলাদেশ থেকে অনেকেই আমেরিকাতে অফিস করে, অনলাইনে সে কনসালটেন্সি করে, তুমি জানো, ফিন্যান্সিং করে, জানো না? জানো। তাহলে এদেরটা আয় আসে না বাবা? এদের আয় থেকে কি আমেরিকা ট্যাক্স পেয়ে রাখে না? অবশ্যই রাখে। তাহলে সেই আয়টা বাংলাদেশ যখন আসে, আবার ওই ব্যক্তিকে অ্যাজ পার বাংলাদেশ ল অনুযায়ী ট্যাক্স দিতে হয়। তাহলে দেখো তো, সে ডাবল ট্যাক্স শো করতেছে না, দিতেছে না? সো এই যে এই ট্যাক্স থেকে, এই ট্যাক্সটাকে রিলিফ পাওয়ার জন্য আমাদের ফরেন ট্যাক্স ক্রেডিট বা এখন ইন্টারন্যাশনাল ট্যাক্স পলিসি চলে আসতেছে, মাল্টিন্যাশনাল ট্যাক্স কি পলিসি চলে আসছে, ট্যাক্স কি ট্যাক্স ক্রেডিট আসছে, ইন্টারন্যাশনাল ট্যাক্স ক্রেডিট আসছে, তারপর আরো না সিএফসি চলে আসছে।
সিএফসি চলে আসছে। সিএফসি মানে খাবার না কিন্তু বাবা, সিএফসি আবার এফটিসি এগুলো চলে আসতেছে। এগুলো কিন্তু কোনো চিকেনের দোকানের খাবার না, মনে রাখতে হবে। এটা কিন্তু একটা ট্যাক্সের পলিসি, হাউ টু ট্যাক্স অ্যাবাউট ইন এ কি ডাবল ট্যাক্স বা ফ্রম দা ডাবল ট্যাক্স। প্লিজ শেয়ার রিপারচেজ, আসো আমরা এটা নিয়ে আলোচনা করি। শেয়ার রিপারচেজ ইজ অন কাইন্ড অফ টেনশন। শেয়ার রিপারচেজ অর্থ সহজ কিছু, খুব সহজ। কি আমি এক্সপায়ার কোম্পানি যখন মার্কেটে শেয়ার বিক্রি হয়ে গিয়েছিল আইপিওর মাধ্যমে, ইনিশিয়াল পাবলিক অফারের মাধ্যমে, এখন মনে করতেছে সে তার কোম্পানি শেয়ারগুলো বাজার থেকে কিছু নিয়ে নিবে। সে বাজারে সেকেন্ডারি মার্কেট ঢুকেছে, সেকেন্ডারি মার্কেটে তার যে ভ্যালু আছে ওই ভ্যালু দিয়ে, মানে মার্কেট ভ্যালু দিয়ে সে কিছু শেয়ার কিনে নিল, তার শেয়ার সেল করেছে, আবার সে বাই করেছে। দিস ইজ পলিসি অফ শেয়ার রিপারচেজ। দেখে নাও একই কথা বলেছে মার্কেট প্লেস। বাংলায় বলছি কারণ ব্যাক বাই ইট ওন শেয়ার, আমি একটু বাংলায় বলে দিলাম আর ইংলিশে আর না বললাম। কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ক্যাপিটাল তুমি জানো আমাদের কোম্পানিতে ডেট ক্যাপিটাল মানে একটা ইকুইটি ক্যাপিটাল এবং ডেট ক্যাপিটাল মানে মালিকের মূলধন এবং ঋণ করা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। তো এই যে মালিকের মূলধন এবং কি বলা হয় আমাদের ডেট ক্যাপিটাল, এটা কেন মালিক থেকে আলাদা তুমি জানো? বিজনেস সেপারেট ইচ আদার অ্যাজ পার কি প্রিন্সিপাল অফ বিজনেস এন্টিটি বা ইকোনমিক্যাল এন্টিটি, মানে মালিকের সত্তা অনুযায়ী মালিক থেকে বিজনেসটা কিছু পৃথক। তো পৃথক যখন হয় তখন ইকুইটি এবং ডেট ক্যাপিটাল পৃথক সেপারেট। তো এই যে এই দুটো ব্যবহার করার ফলে যে ব্যয়টা হয় সেটা হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। অনেকে বলে এটা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, কারণ হচ্ছে ডেট ক্যাপিটাল এবং ইকুইটি যখন ইনভেস্ট করা হয় সেখান থেকে যে ব্যয় যেটা আসে সেটা হচ্ছে আমাকে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। অনেক সময় দেখা যাচ্ছে মালিক চিন্তা করে যে আমি ইনভেস্ট করলাম 1 লাখ টাকা, আমার 12,000 টাকা আসলেই আই এম হ্যাপি বা আই এম সাকসেস, বাট 15,000 আসছে, তাহলে 12,000 কে আমরা বললাম যে কস্ট অফ ক্যাপিটাল বিকজ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, বাট এর চেয়ে বেশি এসেছে। সো মনে রাখতে হবে, আর 10 মিনিট আছে, আল্লাহ শেষ করতে পারবো কিনা। সো প্রিয় শিক্ষার্থীরা এটা বুঝতে পেরেছো। ডেফিনিশন জানো, আমি বলেছি যে কোন সম্পত্তি দীর্ঘমেয়াদী ব্যবহার ফলে যে ব্যয়টা হচ্ছে সেটা হচ্ছে কি যে সম্পত্তি হ্রাস হচ্ছে। ডেফিনিশন অ্যালাউন্স সম্বন্ধে কিন্তু আমি এর আগে অনেক কিছু বলেছি, ডেফিনিশন অ্যালাউন্স, সো আর কিছু বললাম না। আমাদের সময়ও দেখতে হবে স্টেট ইনকাম ট্যাক্স এন্ড লোকাল ট্যাক্স, রাষ্ট্র কর্তৃক যে ট্যাক্স ধার্য করা হয় সেটা হচ্ছে কি অবশ্যই স্টেট ট্যাক্স। আর লোকাল গভর্নমেন্ট আছে, লোকাল গভর্নমেন্ট কে চেয়ারম্যান মেয়রস, আমরা বলি না চেয়ারম্যান মেয়র উপজেলা পরিষদ চেয়ারম্যান, এরা যদি কোনো স্পেশাল ট্যাক্স ধার্য করে তখন তাকে বলে লোকাল ট্যাক্স। মিউনিসিপাল ট্যাক্স ইজ এ অল কাইন্ড অফ লোকাল ট্যাক্স। আমরা গ্রামে আমাদের ল্যান্ড আছে, চেয়ারম্যান পরিষদ থেকে খাজনা আসে, বলে সরকারের ধার্য করেছে, ওকে সরকার ধার্য করছে, বাট এটা কেন মেইনটেইন টু ইউনিয়ন পরিষদ, মেইনটেইন টু কি লোকাল গভর্নমেন্ট। সো এটাকে বলা হয় আমাদের কি বলা হচ্ছে, আমাদের বলছে লোকাল ট্যাক্স। প্রিয় শিক্ষার্থীরা আমি লোকাল ট্যাক্সটা কিন্তু আমি বলেই দিয়েছি, এখানে লোকাল ট্যাক্স বেসড অন লোকাল ট্যাক্স এজেন্সি অফ গাইডলাইন। লোকাল ট্যাক্স গেট আমি আগেই বললাম যে মিউনিসিপাল ট্যাক্স ইজ নন অফ লোকাল ট্যাক্স। তুমি এটা পড়লে এই কথা পেয়ে যাবে, আমি পড়তেছি না, আমার টাইমের ব্যাপারে বারবার সতর্ক দিচ্ছে। ম্যাথও তো আছে, রিলেশন উইথ স্টেট ট্যাক্স আর লোকাল। স্টেট ট্যাক্স হচ্ছে চার্জ করে পিডিটারমাইন, লোকাল ট্যাক্স কি কনসিডারেবল তারা চিন্তা করে এবং পরিবর্তন। এক্ষেত্রে কোনো আইনগত পাস বা ফিনান্সিয়াল অ্যাক্টের প্রয়োজন হয় না, এটা কোনো ফিনান্সিয়াল অ্যাক্টের প্রয়োজন হয় না, বাট স্টেট ট্যাক্স মাস্ট বি চেঞ্জ ইন ফিনান্সিয়াল অ্যাক্ট, তাই না? বাজারের মাধ্যম সময় এটা চেঞ্জ হয়ে যায়। যদিও এনবিআর স্ট্যাটুটরি রেগুলেটিং অর্ডার এসআরও দিয়ে বিভিন্ন নীতি চেঞ্জ করতে পারে, কিন্তু রেট পরিবর্তন করার সুযোগ নেই। এরপর হচ্ছে ফর্মুলাগুলো আমি বলেছি, মার্জিনাল ট্যাক্স, এরপর হচ্ছে এভারেজ ট্যাক্স, তারপর হচ্ছে পিএটি আর্নিং পার শেয়ার, ভ্যালু অফ কমন শেয়ার, এরপরে এক্সপেক্টেড ইনকাম। এগুলো তুমি সূত্র, এই সূত্রগুলো তুমি দেখে নিবা যে আমি কি লিখেছি, এগুলো তোমার যদি দেখো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে প্রিয় শিক্ষার্থীরা। এখন আমি অঙ্কে চলে যাচ্ছি বাবা, একটা অঙ্ক মন দিয়ে বোঝা দিচ্ছি। প্যাসেঞ্জার লিমিটেড পেইড ট্যাক্স কত? 10,000 টাকা। ফর দ্য ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 1 লাখ। 1 লাখ টাকায় সে কত দিছে? সে 10,000 টাকা ট্যাক্স দিয়েছে। পেইড ট্যাক্স 80,000 ফর দ্য নেক্সট ট্যাক্সেবল ইনকাম কত? 1,20,000। সে কি করেছে? 8,000 টাকা দিয়েছে, এখানে হচ্ছে 1,20,000, মানে 1,20,000 টাকার জন্য 1,20,000 জন্য সে 8,000 টাকা ট্যাক্স দিয়েছে এবং
1,00,000 টাকার জন্য 10,000 টাকা ট্যাক্স দিছে। তাহলে ফার্স্ট অফ অল এখানে প্রথম চেয়েছে কি? প্রথম চেয়েছে টোটাল ট্যাক্সেবল ইনকাম। প্রিয় শিক্ষার্থীরা, টোটাল ট্যাক্সেবল ইনকাম, তোমরা আমার কথা বুঝতে চাও বা বুঝতে পারবে। টোটাল ট্যাক্সেবল ইনকামটা হচ্ছে কি? ফার্স্ট টোটাল ট্যাক্সেবল ইনকাম আমি যেটা বলতে চাচ্ছি, আমি ট্যাক্স কত টাকা দিয়েছি? ফার্স্ট হচ্ছে 1,00,000, ফার্স্ট হচ্ছে 1,00,000, সেকেন্ড হচ্ছে 1,20,000। তাহলে টোটাল ট্যাক্সেবল মানে যে টাকার উপরে ট্যাক্সটা দিয়েছি, যে টাকার উপর আমি ট্যাক্সটা ইম্পোজ করেছি বা ধার্য করেছি, সেটাই হচ্ছে আমার টোটাল ট্যাক্স। তাহলে 1,00,000 আর 1,20,000, 2,20,000। এরপরে টোটাল ট্যাক্স লায়াবিলিটি, যত টাকা আমার ট্যাক্স দিতে হবে। তাহলে দেখো এখানে দিয়েছি কত? এখানে দিয়েছি 1,00,000, পরে দিয়েছি কত? 18,000 টাকা। তাহলে 1,00,000 এবং 18,000 টাকা এই দুটো মিলে হয়ে যাবে 28,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, 28,000 টাকা। আমার কথা মনে হয় তোমরা বুঝতে পেরেছো। 28,000 টাকা কি ট্যাক্স লায়াবিলিটি। এভারেজ ট্যাক্স রেট, এভারেজ ট্যাক্স রেটটা কি হতে পারে? এভারেজ ট্যাক্সের সহজ এভারেজ ট্যাক্স রেট কত? তাহলে আমার 10,000 আর কি 80,000 দুটোকে আমি যোগ করে দিয়ে আমার 2,20,000 ভাগ করে দিলে ইনটু 100 দিলে এভারেজ ট্যাক্স রেট বেড়ে যাবে। এভারেজ ট্যাক্স রেট বেড়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে কি, যে আমার ট্যাক্স লায়াবিলিটি কত? 10,000 এবং 18,000 যোগ আমার ট্যাক্স কি ট্যাক্সেবল ইনকাম কত? 2,20,000। এটাকে ভাগ করে দিয়ে ইনটু 100 দিলে আমার এভারেজ ট্যাক্স রেট বেড়ে যাবে। মার্জিনাল ট্যাক্স রেট, মার্জিনাল ট্যাক্সে দেখো, মার্জিনাল ট্যাক্সে চেঞ্জ ইন ট্যাক্স পেইড, চেঞ্জ ইন ইনকাম, চেঞ্জ কত? 10 থেকে হয়েছে 18,000, 1,00,000 থেকে হয়েছে 1,20,000। তাহলে 10 থেকে 18,000 কত? 8,000 টাকা। আর 1,00,000 থেকে 1,20,000 কত হয়েছে? 20,000 টাকা। একে ভাগ করে দিলে যে রেটটা চলে আসবে সেটা হচ্ছে মার্জিনাল ট্যাক্স রেট। প্রিয় শিক্ষার্থীরা, এটা কি তোমরা ক্লিয়ার হয়েছো যে মার্জিনাল ট্যাক্স রেট কি হয়েছে? আফটার ট্যাক্স আর্নিং, আসলে ট্যাক্স আমি দিয়ে আমার কত টাকা আমার হাতে থাকবে, যেটা বলা আফটার ট্যাক্স আর্নিং। আমরা বলি নিট প্রফিট আফটার ট্যাক্স। তাহলে আমি ট্যাক্স দিয়েছি কত? 28,000 টাকা। আমি আয় করেছি কত? 2,20,000। 2,20,000 থেকে 28,000 বাদ দিলে 1,92,000 টাকা হচ্ছে আমার আফটার ট্যাক্স আর্নিং। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি অঙ্কটা ক্লিয়ার করতে পারছি? হ্যালো হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, একজন বলো আমি কি অঙ্কটা ক্লিয়ার করতে পারছি? নেক্সট চলে যাচ্ছি প্রবলেম 2। প্রবলেম 2 তে আরো একটা মজার অঙ্ক, খুবই মজার অঙ্ক। মিস্টার হাসান, আমি আমার নামই দিয়ে দিয়েছি, হাসান হাবিব না দিয়ে। হাসান is the owner of business organizations. He sold out an asset of his business 31st June 2019. টাকা 20 লাখ। The asset was purchased on January 2013. কত? 12 লাখ। দেখো এখানে একটু কথা বিবেচনা করা হয়েছে যে সোল্ড করেছে 20 লাখ টাকা। সোল্ড কত? 20। বাট অ্যাসেট ভ্যালু কত? অ্যাসেট কিনেছিলাম কত? 12 লাখ, 12 লাখ। ইট অ্যালাউয়েবল ডেপ্রিসিয়েশন এট সেলিং প্রাইস বা সেলিং ডেট অফ 1,20,000। প্রিয় শিক্ষার্থীরা, আমি কিছুক্ষণ আগেই বলছি এনবিআর কিন্তু ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স ছাড়া তোমাকে কখনোই অ্যাসেট ভ্যালু নির্ণয় করার সুযোগ দিবে না। তাহলে আমি অ্যাসেট ভ্যালু যদি নির্ণয় করতে চাই, ইফ আই ওয়ান্ট টু কি অ্যাসেসমেন্ট অফ অ্যাসেট ভ্যালু, দেন আমাকে অবশ্যই বাবা অবশ্যই 12 লাখ থেকে 1,80,000 বাদ দিতে হবে। 10,20,000 হবে। অ্যাসেট ভ্যালু যখন কমবে ক্যাপিটাল গেইন তখন বাড়বে, ক্যাপিটাল গেইন যখন বাড়বে ট্যাক্স তত বাড়বে। দেখছো রিলেশন কি? আর ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স কিভাবে তৈরি হচ্ছে কি, যে তুমি ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স তুমি যদি কমিয়ে দাও, ক্যাপিটাল গেইন কমতেছে, ক্যাপিটাল গেইন কমতেছে। তুমি বলতে পারো স্যার ক্যাপিটাল গেইন করছে তাতে আমার কি লস? নো, তুমি তো লস তো তুমি তো আগেই বিবেচনা করে ফেলেছো ডেপ্রিসিয়েশন। সো নিট প্রফিট আগেই বিবেচনা করছো, তোমার কোনো লস নাই। ক্যাপিটাল গেইন বেশি হলেও লস নাই, কম হলেও লস নাই। লস কার? ইনকাম ট্যাক্স অথরিটি। কি কি 1,80,000 টাকা তুমি যদি বাদ না দাও তাহলে অ্যাসেট ভ্যালু হবে 12 লাখ টাকা। সো 12 লাখ টাকা থেকে 1,80,000 টাকা বাদ দিতে হবে। তাহলে 10,80,000, 10,80,000 থেকে 20 লাখ বাদ দিলে 10,20,000, এর থেকে 20 লাখ বাদ দিলে হবে কত? ক্যাপিটাল গেইন কত হচ্ছে দেখো তো। এই দেখো ক্যাপিটাল গেইন কি, কস্ট প্রাইস কি অ্যাসেট ভ্যালু অফ অ্যাসেট, কস্ট প্রাইস হচ্ছে 12 লাখ, বাদ দেবে কত? 1,80,000, 10,20,000। ক্যাপিটাল গেইন হচ্ছে 20 লাখ, বাদ হচ্ছে 10,20,000, ক্যাপিটাল গেইন হচ্ছে 9,80,000 টাকা।
প্রিয় শিক্ষার্থীরা এটা মনে হয় ক্লিয়ার করতে আমি পেরেছি যে ক্যাপিটাল গেইনটা বের করতে হলে ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স কি অবশ্যই ধার্য করতে হবে। তাহলে কস্ট প্রাইস মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু কি আবার হচ্ছে অ্যাসেসমেন্ট ভ্যালু অথবা বলতে পারি ভ্যালু অফ অ্যাসেট আমরা অথবা বলি ট্যাক্সেবল ভ্যালু অফ অ্যাসেট এটা বলতে পারি আবার বলতে পারি যে না এটা ভ্যালু অফ অ্যাসেট সহজ কথা ভ্যালু অফ অ্যাসেট। তাহলে ভ্যালু অফ অ্যাসেট থেকে আমার যখন আমি সেলস প্রাইস বাদ দিব তাহলে কিন্তু আমার ক্যাপিটাল গেইন বের হয়ে যাবে। এখানে কিন্তু তাই দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা ক্যাপিটাল গেইন আর টোটাল ইনকামটা কত টোটাল ইনকাম এখানে একটা কথা বলা দেওয়া হচ্ছে যে অ্যাজিউমিং দ্যাট ইনকাম ফ্রম আদার সোর্স কত 4 লাখ টাকা। প্রিয় শিক্ষার্থীরা সহজ আমার ক্যাপিটাল গেইন থেকে যদি 9,80,000 টাকা লাভ হয় একটু বোঝার চেষ্টা করো 9,80,000 টাকা লাভ হয় তাহলে আর 4 লাখ বাকি কত 13 লাখ কত 80,000 টাকা হচ্ছে আমার টোটাল কি ইনকাম। প্রিয় শিক্ষার্থীরা আমার মনে হয় আজকে আমি কি তোমাদের সবকিছু ক্লিয়ার করতে পেরেছি দয়া করে একজন বলো দেখি বাবা একজন বলো Yes, sir. আজকে আরেকটা বিষয় তোমার সাথে আমি অনেকে আমাকে দিচ্ছে চ্যাট বক্সে কি দিচ্ছে ও রোল আমার এখানে লাভ নাই বাবা রোল তো দিলেই হয়ে যাবে। তো সো আমি আজকে যে বিষয়গুলো আলোচনা করেছি সেটা হলো মার্জিনাল ট্যাক্স অ্যাভারেজ ট্যাক্স ইফেক্টিভ ট্যাক্স রেট রিটার্ন ক্যাপিটাল গেইন ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স এবং ফরেন ট্যাক্স ক্রেডিট ট্যাক্স অ্যাভয়েডেন্স এই বিষয়গুলো ইপিজিএট এই বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি। আমার মনে হচ্ছে তোমরা আমার এই বিষয়গুলো বুঝতে পেরেছো। তোমাদের সুন্দর জীবন হোক সুন্দর থাকো ভালো থাকো আগামী সপ্তাহ পর্যন্ত আবার দেখা হবে নেক্সট উইকে এই পর্যন্ত ভালো থাকো খুদা হাফেজ আসসালামু আলাইকুম। Assalamu alaikum. ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম